রাত প্রায় 12টা। ঢাকার ব্যস্ত শহর তখন কিছুটা ফাঁকা, কিন্তু কিছু অন্ধকার কোণা এখনো বিপদের গন্ধ বহন করছে। শহরের একটি নির্জন গলিতে দাঁড়িয়ে আছে এক যুবক, কালো জ্যাকেট, চোখে স্টিলের মতো কঠোর দৃষ্টি। তার নাম আরিয়ান রহমান, সিআইডি এর সবচেয়ে দক্ষ অফিসারদের একজন। আরিয়ান আজ নতুন এক মিশনে নেমেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন প্রভাবশালী অফিসার, ওসি মাহফুজ হক, সাম্প্রতিক কিছু হুমকির কারণে তার মেয়ের জন্য ব্যক্তিগত দেহরক্ষী নিয়োগ করতে চেয়েছেন। কিন্তু আসল সত্য হলো, এই হুমকি কোনো সাধারণ অপরাধীর কাছ থেকে আসেনি, বরং দেশের অন্যতম বড় অপরাধ চক্রের কাছ থেকে এসেছে। সিআইডি নিশ্চিত যে এই চক্রের সাথে পুলিশের কিছু ভেতরের লোকও জড়িত। এই মিশনে আরিয়ান ছদ্মবেশে যাবে, এক সাধারণ বডিগার্ড হিসেবে, তানিশা হকের ব্যক্তিগত দেহরক্ষী হয়ে। কিন্তু তার আসল কাজ হবে এই হুমকির পেছনের রহস্য উন্মোচন করা। আরিয়ান, এটা শুধু দেহরক্ষীর কাজ নয়, বুঝলে? তুমি শুধু তানিশা নিরাপত্তার জন্য যাচ্ছ না, বরং জানতে হবে কারা ওসি মাহফুজ এবং তার পরিবারকে টার্গেট করছে। এই আন্ডারওয়ার্ল্ডের চক্রকে ধরতেই হবে। বুঝেছি স্যার। আমার কাছে এই মিশন শুধু একটা কাজ না, এটা ব্যক্তিগতও। আমি এই চক্রকে গুড়িয়ে দিব। সোহেল রানা কিছুক্ষণ আরিয়ানের চোখের দিকে তাকিয়ে থাকলেন। এই যুবক সিআইডির সবচেয়ে দক্ষ অফিসারদের একজন, তবে তার অতীতেও আছে কিছু না বলা গল্প। সাবধানে থেকো আরিয়ান, এই চক্র খুবই ধূর্ত। তুমি যদি ধরা পড়ে যাও, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। পরদিন সকালে ধনী মহল্লার একটি বিশাল বাংলোর সামনে কালো শেডের সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে আরিয়ান। সুসজ্জিত পোশাক, ফিটনেসের ছাপ তার শরীরে স্পষ্ট। তার পরিচয় এখন থেকে এক সাধারণ বডিগার্ড, তানিশার নতুন দেহরক্ষী। বাড়ির ভেতর থেকে এক অহংকারী কণ্ঠ শোনা গেল। আবু, আমি কি বডিগার্ডের বাচ্চা নাকি যে সব সময় একজন পাহারাদার লাগবে? আমি আমার স্বাধীনতা চাই। তানিশা, এটা নিরাপত্তার ব্যাপার। তুমি বুঝতে পারছো না বিপদ কতটা কাছাকাছি। তানিশা বিরক্তির সঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার চোখে বিরক্তি, কিন্তু যখন সে আরিয়ানকে দেখলো তখন কিছুক্ষণ তাকিয়েই রইল। আরিয়ানও নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে থাকলো, কোনো অভিব্যক্তি ছাড়াই। এই লোকটা কে? ও আমার বডিগার্ড? হ্যাঁ, ওর নাম আরিয়ান। ও এখন থেকে তোমার নিরাপত্তার দায়িত্বে থাকবে। আমার মনে হয় না আমি বাচ্চা মেয়ে যে একজন দেহরক্ষীর দরকার। এই লোক তো একজন টিপিক্যাল গার্ডের মতোই দেখাচ্ছে। আরিয়ান কিছু না বলে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তানিশার চোখে অহংকার স্পষ্ট, কিন্তু সে জানে না এই লোকটা আসলে কে। শুধু অহংকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা কাহিনী? এই বাড়ির ভেতরে যে রহস্য লুকিয়ে আছে তা এখনো কেউ জানে না, কিন্তু আরিয়ান জানে তার সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর খেলা। তানিশা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। তার চোখে মুখে বিরক্তি, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে তাকে একজন দেহরক্ষী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আচ্ছা আপু, ঠিক আছে, তোমার ইচ্ছে যদি এটাই হয় তাহলে থাকুক, কিন্তু আমার কাজে যেন নাক গলানোর চেষ্টা না করে। আর সবচেয়ে বড় কথা, আমায় ফলো করলেই কিন্তু কপালে দুঃখ আছে। তানিশা, ছেলে মানুষই বন্ধ করো। তুমি যা বোঝো না সে ব্যাপারে কথা বলার দরকার নেই। তানিশা প্রকুচকে তাকালো, কিন্তু কিছু না বলে মোবাইল বের করে স্ক্রল করতে লাগলো। ওসি মাহফুজ এবার আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, আরিয়ান, ওর পেছনে ছায়ার মতো থাকবে। ও যেন কোনো বিপদে না পড়ে। আমি আমার দায়িত্ব বুঝে গেছি স্যার। ওসি মাথা ঝাঁকিয়ে উঠে গেলেন। আরিয়ান এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তানিশার দিকে তাকালো। মেয়েটির চেহারায় স্পষ্ট অহংকার, কিন্তু তার চোখের গভীরে কেমন একটা অস্থিরতা লুকিয়ে আছে। এই যে বডিগার্ড সাহেব, এখন কি আমার সাথে ওয়াশরুমেও আসবেন? আমি যেখানে প্রয়োজন সেখানে থাকব। ওয়াও, কি ভয়ঙ্কর ডায়লগ! আমার মনে হয় না তুমি কিছু করতে পারবে। তুমি তো দেখতেই সাধারণ গার্ডের মতো। তানিশা মুচকি এসে নিজের মোবাইলে মন দিল, কিন্তু আরিয়ান ভাবলো, সে আসলে যদি সাধারণ হতো তাহলে আজ এখানে থাকতো না। বিকেলের দিকে তানিশা বের হলো বন্ধুদের সাথে। সে গাড়ির পেছনে বসে থাকলেও গ্লাসের বাইরে তাকিয়ে দেখলো একটা বাইক তাদের গাড়ির পেছনে আসছে। বাইক আরোহীর মুখ হেলমেট দিয়ে ঢাকা, কিন্তু তানিশার মনে হলো লোকটা কিছু একটা করছে। কেউ কি আমাকে অনুসরণ করছে? গাড়ি কিছুদূর যাওয়ার পর বাইকটা হঠাৎ একদম কাছাকাছি চলে এলো, আর তখনই গাড়ি ড্রাইভারের মোবাইলে একটা কল এলো।
ড্রাইভার 1 সেকেন্ডের জন্য ফোন দেখতেই বাইক আরোহী আচমকা জানলার পাশে এসে মোটা গ্লাসের ভিতর দিয়ে কি যেন ছুড়ে দিল। এটা কি? তারপরে বিকট শব্দে কিছু একটা বিস্ফোরিত হলো। হঠাৎ আরিয়ান দ্রুত গাড়ির সামনে এসে দরজা খুলে তানিশাকে জোরে টেনে বের করলো। 1 সেকেন্ডও দেরি না করে সে রাস্তার পাশে নিয়ে গিয়ে মাথা নিচু করে দিল। বিস্ফোরণ খুব বড় ছিল না, কিন্তু গাড়ির জানলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পুরো এলাকা ধোঁয়ায় ভরে গেল। আর তানিশা, যে কয়েক মুহূর্ত আগে অহংকারের মত্ত ছিল, এবার স্তব্ধ হয়ে বসে রইল। এটা এটা কি ছিল? হুঁশ ফিরেছে তোমার? আরিয়ান দ্রুত চারপাশ দেখলো। বাইক আরোহী উধাও হয়ে গেছে, কিন্তু তার উদ্দেশ্য পরিষ্কার ছিল, তানিশাকে ভয় দেখানো। আরিয়ান এবার নিজের ইন্টারকম চালু করলো। সোহেল স্যার, আমাদের এখানে আক্রমণ হয়েছে, শত্রুরা খুব কাছেই আছে। ওদের ধরার চেষ্টা করো আর তানিশাকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাও। তানিশা এবার ধীরে ধীরে বাস্তবতায় ফিরল। সে প্রথমবারের মতো বুঝতে পারলো পরিস্থিতি এত সহজ নয়। আর তার সামনে থাকা এই লোকটা, যাকে সে সাধারণ গার্ড ভাবছিল, সে আসলে সত্যিই কিছু একটা করতে জানে। আরিয়ান এবার তানিশার দিকে তাকালো। এখনও মনে হচ্ছে দেহরক্ষী দরকার নেই। তানিশা চুপ হয়ে গেল। আসল খেলা তো এখনই শুরু হলো। তানিশা হতবিহ্বল হয়ে গাড়ির ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে এলো। একটু আগেও সে ভাবছিল তার দেহরক্ষী হওয়ার প্রয়োজন নেই, কিন্তু এখন সে বুঝতে পারছে তার জীবন সত্যি হুমকির মুখে। আরিয়ান দ্রুত চারপাশ পরখ করলো। বাইক আরোহী পালিয়ে গেছে, কিন্তু আরিয়ানের প্রশিক্ষিত চোখ কিছু একটা ঠিকই ধরে ফেলেছে। ওরা শুধু ভয় দেখাতেই এসেছিল, নাকি আসলে খুনের পরিকল্পনা ছিল? তুমি তুমি জানো কারা এটা করলো? জানি না, তবে খুব শীঘ্রই জানতে পারবো। আরিয়ান ব্যস্তভাবে ইন্টারকমে যোগাযোগ করছিল। তখনই পুলিশের আরও কয়েকটি গাড়ি এসে থামলো। ওসি মাহফুজ নিজেই নেমে এলেন, তার চোখে আতঙ্কের ছাপ। তানিশা, তুমি ঠিক আছো? আমি হ্যাঁ ঠিক আছি, কিন্তু এটা কি হলো আপু? কেন আমার উপর হামলা হলো? আমারও সেই প্রশ্ন। আমি যদি জানতাম তাহলে এতক্ষণ ওদের খুঁজে বের করতাম। স্যার, এটা পরিকল্পিত হামলা ছিল। ওরা শুধু ভয় দেখায়নি, ওরা পরীক্ষা করছিল কীভাবে ওকে সরানো যায়। ওসি মাহফিজ গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন তার শত্রু আছে, কিন্তু তারা এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে ভাবেননি। এদিকে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক লোক ফোনে কথা বলছিল। তার চোখ সরাসরি তানিশার দিকে। প্রথমবার ব্যর্থ হয়েছি, কিন্তু ও বেশি দূর পালাতে পারবে না। শত্রুরা কাছে আছে, কিন্তু তারা আসলে কারা? তানিশা এবার সত্যিই ভয় পেতে শুরু করলো। তার চারপাশের দুনিয়া যে এতটা অন্ধকার, সে কখনো বুঝতেই পারেনি। তার একমাত্র ব্যক্তি যে তাকে রক্ষা করতে পারবে, সে হলো তার নতুন বডিগার্ড, যে আসলে একজন ছদ্মবেশী সিআইডি অফিসার। আমি কি সত্যি বিপদের মধ্যে আছি? এই ছেলেটা সত্যি কি আমার জন্য যথেষ্ট? খেলা শুরু হয়েছে, কিন্তু শেষ কোথায়? তানিশা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু মনের মধ্যে অস্বস্তির একটা চাপা অনুভূতি কাজ করছিল। এই প্রথমবার সে বুঝতে পারল তার জীবন হয়তো সত্যিই হুমকির মুখে। আরিয়ান চারপাশে চোখ বুলিয়ে দেখল। পুলিশের উপস্থিতির কারণে আততায়ীরা হয়তো দূরে সরে গেছে, কিন্তু তার অভিজ্ঞতা বলে এই হামলা শুধুই শুরু। তানিশা, তুমি এখন থেকে বাড়ির বাইরে গেলে পুলিশের এসকর্ট থাকবে। আমি তোমার নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নিচ্ছি। আব্বু, আমি কি বন্দি নাকি সব সময় পাহারায় থাকবো? এটা কোনো বিতর্কের বিষয় নয়। তোমার জীবনের নিরাপত্তা এখন আমার প্রথম অগ্রাধিকার। তানিশা হতাশ হয়ে তাকিয়ে রইল। তারপর এক মুহূর্তের জন্য আরিয়ানের দিকে তাকালো। সেটা নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে, চোখে এক ধরনের দৃঢ় সংকল্প। তুমি কি মনে করো আমি আসলেই বিপদের মধ্যে আছি? তুমি বুঝতে পারছো না তানিশা, কিছু লোক তোমার ক্ষতি করতে চায়, আর তাদের থামানোর জন্য আমাকে এখানে রাখা হয়েছে। আমি তোমার সুরক্ষা নিশ্চিত করব, কিন্তু তুমি যদি নিজেই অসতর্ক হও তাহলে কাউকে দোষ দিতে পারবে না। তানিশা প্রথমবারের মতো আরিয়ানের কণ্ঠে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আভাস পেল। সে বিরক্ত হলেও বুঝতে পারল সেটা আসলে তার কাজটা গুরুত্বের সাথে নিচ্ছে। এদিকে শহরের অন্য প্রান্তে এক অন্ধকার কক্ষে কয়েকজন মুখোশধারী ব্যক্তি বসে আছে। তাদের সামনে একটি স্ক্রিন, যেখানে তানিশার গাড়ি বিস্ফোরণের দৃশ্য। সিআইডি এত সহজে আমাদের পথের কাঁটা সরাতে দেবে না। আমাদের নতুন পরিকল্পনা করতে হবে।
ওসি, মাহফুজের মেয়ে শুধু আমাদের জন্য নয়, আরও অনেকজনের জন্য গুরুত্বপূর্ণ। তাকে সরাতে হবে, কিন্তু এবার ভিন্নভাবে। কে এই ছায়ার আড়ালে লুকিয়ে আছে? তানিশার জীবন কি সত্যি বিপদের মুখে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরিয়ান কি এই ছায়ার অন্ধকার থেকে তানিশাকে রক্ষা করতে পারবে? খেলা শুরু হয়েছে। তানিশা জানতো না তার জীবন এখন আসলে একটা ভয়ঙ্কর খেলায় পরিণত হয়েছে। কিন্তু আরিয়ান জানতো এই ছায়ার মধ্যে এমন কেউ আছে যে শুধু ভয় দেখানোর জন্য আসেনি, বরং সত্যিই কিছু একটা ঘটাতে চায়। তানিশা রাতে ঠিকমতো ঘুমাতে পারছিল না। বারবার তার মনে পড়ছিল বিকেলের সেই বিস্ফোরণের ঘটনা। কারা ছিল? কেন তাকে টার্গেট করা হলো? এটা কি শুধুই আব্বুর শত্রুদের কাজ, নাকি এর পেছনে অন্য কিছু আছে? অন্যদিকে আরিয়ান তখনও জেগেছিল। তার চোখ ছিল সিসিটিভির মনিটরের ওপর। পুরো বাড়ির প্রতিটি কোণে সে নজরে রাখছিল। সিআইডির একজন অফিসার হিসেবে সে জানতো প্রথম আক্রমণের পরপরই সাধারণত দ্বিতীয় আঘাত আসে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ মনিটরের সামনে গেটে একটা ছায়া মূর্তি দেখা গেল। অবশেষে কেউ এসেছে। সে দ্রুত নিজের জায়গা থেকে উঠে গেল, কিন্তু যাওয়ার আগে ইন্টারকমে কথা বলল। সোহেল ভাই, বাড়ির বাইরে কেউ একজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। ব্যাকআপ দরকার হতে পারে। সম্ভবত ওরা এখনো কিছু করবে না, কিন্তু সাবধানে থাকো। আরিয়ান একটা ছায়ার মতো নড়াচড়া করছিল, যেন কেউ তাকে দেখতে না পারে। ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। হঠাৎ, তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে কি করছো? তোমাকে তো রুমে থাকার কথা। আমি আমি ঘুমোতে পারছিলাম না, তাই একটু বের হলাম। আরিয়ান বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না, কারণ এখন কোনো ঝগড়ার সময় না। সে ইশারায় তানিশাকে চুপ করতে বলল। এরপর ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, কিন্তু যখন গেটের সামনে পৌঁছলো তখন সেখানে কেউ ছিল না। একটু আগেও কেউ ছিল এখানে, তাহলে এখন কোথায় গেল? চারপাশ খুঁজেও কাউকে দেখা গেল না। হঠাৎ পেছন থেকে একটা গাড়ির আওয়াজ শোনা গেল। রাস্তার ওপাশে একটা কালো রঙের ভ্যান দ্রুত চলে গেল, যেন কেউ কিছু দেখার আগে উধাও হয়ে যেতে চায়। আরিয়ান দ্রুত তার ফোন বের করে নাম্বার ডায়াল করলো। সোহেল ভাই, আমাদের সামনে কাউকে পেয়েছিলাম, কিন্তু সে পালিয়েছে। রাস্তায় একটা ভালো ভ্যান গেছে, সম্ভব হলে লোকেশন ট্র্যাক করুন। বুঝেছি, আমরা ট্র্যাক করার চেষ্টা করছি। তানিশা এবার সত্যিই ভয় পেয়ে গেছে। সে বুঝতে পারছিল ব্যাপারটা আসলে যতটা সহজ মনে হচ্ছিল ততটা নয়। আরিয়ান, এটা কি সত্যি এতটা সিরিয়াস? তুমি কি এখনও মনে করো বডিগার্ডের দরকার নেই? তানিশা চুপ হয়ে গেল। শত্রু দূর থেকে নজর রাখছে, কিন্তু তারা শুধু দূর থেকে দেখবে নাকি সামনে এসে আঘাত আনবে? তানিশা এবার সত্যিই চিন্তিত হয়ে পড়েছে। এতদিন সে ভেবেছিল তার বাবার শত্রুরা শুধু ভয় দেখায়, কিন্তু আজকের ঘটনা প্রমাণ করে দিয়েছে ওরা সত্যিই ক্ষতি করতে চায়। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়েছিল। কালো ভ্যানটা উধাও হয়ে গেছে, কিন্তু সে জানে এই খেলাটা এখনও শেষ হয়নি। আমরা কি আসলেই বিপদে? তোমার মনে যা প্রশ্ন, তার উত্তর তুমি আজ রাতেই পেয়েছো। এটা শুধু ভয় দেখানোর চেষ্টা না, ওরা সত্যিই বড় কিছু করার পরিকল্পনা করছে। কিন্তু ওরা কারা? সেটাই এখনও জানা যায়নি, তবে আমি কথা দিচ্ছি ওদের খুব শীঘ্রই খুঁজে বের করব। ঠিক তখনই ওসি মাহফুজের ফোন বেজে উঠল। তিনি ফোন কানে দিয়ে কিছুক্ষণ শুনলেন, তারপর তার মুখের ভাব বদলে গেল। একটা খারাপ খবর আছে। কি হয়েছে আব্বু? আমার কিছু সোর্স জানিয়েছে তোমার উপর হামলার পেছনে কোনো সাধারণ অপরাধী দল নেই। এরা অনেক বড় কোনো চক্রের অংশ, যারা আমাদের শহরে অনেক দিন ধরে সক্রিয়। মানে এদের আসল উদ্দেশ্য কি? সেটা এখনো পরিষ্কার নয়, তবে ওদের টার্গেট যে তুমি তা একদম নিশ্চিত। ঘরে একটা থমথমে পরিবেশ তৈরি হলো। কেউ কিছু বলছিল না, কিন্তু সবাই বুঝতে পারছিল পরিস্থিতি আরও জটিল হতে যাচ্ছে। স্যার, আমাদের আরও সতর্ক হতে হবে। তানিশার গতিবিধি সীমিত করা দরকার। ওকে এখন কিছুদিন একদম নিরাপদ জায়গায় রাখতে হবে। আবার বন্দি করে রাখবে? এটা তোমার নিরাপত্তার জন্য তানিশা। কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি, কেন আমাকে এভাবে লুকিয়ে থাকতে হবে? কারণ শত্রুরা শুধু তোমাকে চায় না, তারা চায় তোমার বাবাকে দুর্বল করতে। তুমি তাদের জন্য একটা শক্তিশালী অস্ত্র। তুমি যদি হাতের নাগালে না থাকো, তবে ওদের পরিকল্পনা ভেস্তে যাবে। তানিশা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল।
এতদিন সে এসব জটিল বিষয় নিয়ে ভাবেনি, কিন্তু এখন মনে হচ্ছে তার জীবনটা যেন একটা বিশাল ধাঁধায় পরিণত হয়েছে। এই শত্রুরা কারা, আর ওদের আসল লক্ষ্য কি? ওসি মাহফুজ কিছুক্ষণ চুপচাপ থাকলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, আমি এবার ওদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চাচ্ছি। ওদের শেষ করে দিতে হবে, না হলে ওরা আমাদের শেষ করবে। কিন্তু শত্রুরাও কি এত সহজে হার মানবে? ওসি মাহফুজ কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, এবার শত্রুদের পাল্টা আঘাত করতে হবে। কিন্তু এই যুদ্ধে শত্রুরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এখনও কেউ জানে না। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে পুলিশের স্পেশাল ইউনিট পুরো শহরে একাধিক জায়গায় অভিযান শুরু করলো। সন্দেহভাজন কিছু অপরাধীকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তারা কেউ মুখ খুলতে রাজি হলো না। ওদের ভেতরে কেউ না কেউ জানে কে এই হামলার মূল পরিকল্পনাকারী। আমাদের যে কোনো উপায়ে সেটা বের করতে হবে। স্যার, আমরা কয়েকজন অপরাধীদের মোবাইল ট্র্যাক করেছি। কিছু নম্বর সন্দেহজনক লাগছে, তবে ওরা ভীষণ সাবধানী। সব যোগাযোগ গোপন কোডে করছে। এদের ধরতে হলে আমাদের অন্য পদ্ধতি নিতে হবে। সাধারণ তদন্তে এরা কিছু বলবে না। সে ব্যালকনিতে দাঁড়িয়েছিল, হঠাৎ ফোনে একটা অপরিচিত নম্বর থেকে কল এলো। এ আবার কে? সে ফোন ধরল, কিন্তু ওপাশ থেকে কেউ কথা বলল না। কয়েক সেকেন্ড নীরব থাকার পর একটা অচেনা কণ্ঠ ফিসফিস করে বলল, তুমি যেখানেই যাও আমরা তোমার ছায়ার মতো থাকবো। খেলা এখনো শেষ হয়নি তানিশা। তানিশার শরীর হিম হয়ে গেল, কে 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 কথা বলছে? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। শুধু একটা হালকা হাসির শব্দ শোনা গেল, তারপর লাইন কেটে গেল। তানিশা দ্রুত ঘরে ঢুকে দরজা লক করে দিল। ভয় তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। এই কল কি নিছক একটা ধমকি ছিল, নাকি সত্যি শত্রুরা তাকে ট্র্যাক করছে? ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। তানিশা, তুমি ঠিক আছো? আরিয়ান, কেউ কেউ আমাকে ফোন করেছিল। আরিয়ান দরজা ঠেলে ভেতরে ঢুকলো, তার চোখে গভীর উদ্বেগের ছাপ। কি বলেছে? ও বলল খেলা এখনো শেষ হয়নি, ওরা আমাকে দেখছে। ফোন নাম্বারটা দাও, আমি ট্র্যাক করার ব্যবস্থা করছি। তানিশা হাত কাঁপতে কাঁপতে নম্বরটা দিল। আরিয়ান দ্রুত সেটা সোহেল রানাকে ফরওয়ার্ড করলো। আমরা ট্র্যাক করেছি, তবে নাম্বারটা ভার্চুয়াল আইপি দিয়ে চালানো হচ্ছে। একে লোকেটেড করা সহজ হবে না। ওরা আমাদের সঙ্গে খেলতে চায়, তাই না? ঠিক আছে, এবার আমি ওদের খেলার নিয়ম বদলে দেব। কিন্তু শত্রুরা কি এত সহজে ধরা দেবে, নাকি তারা আরও ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করেছে? সোহেল রানা ফোন ট্র্যাক করার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পরই হতাশ স্বরে বলল, স্যার, নাম্বারটা ট্রেস করা সম্ভব হচ্ছে না। এটা একবার ব্যবহার করে ডিলিট করা হয়েছে। মানে হচ্ছে ওরা খুব সতর্ক। আমরা কি তাহলে এক ধাপ পেছনে? না, আমরা ওদের পেছনে আছি মানে ওরা এগিয়ে যাচ্ছে তা নয়, বরং এটা প্রমাণ করে যে ওরা ভয় পেয়েছে, তাই সরাসরি কিছু করছে না। এই আলোচনার মাঝেই হঠাৎ আরিয়ানের ফোনে একটা মেসেজ এলো। মেসেজে, তোমরা যত চেষ্টাই করো আমরা তোমাদের চেয়ে অনেক ধাপে এগিয়ে। এবার শিকারীকে সেটা বোঝার সময় হয়েছে। ওরা আবার মেসেজ পাঠিয়েছে। ওরা আমাদের খেলার মধ্যে টেনে আনতে চাইছে, কিন্তু আমি জানি কিভাবে এই খেলা ওদের বিপক্ষে নিয়ে যেতে হবে। কি করতে চাচ্ছ? আমাদের ওদের ফাঁদে ফেলতে হবে। এবার আমরা ওদের ভুল করতে বাধ্য করব। পরিকল্পনা সাজাতে আরিয়ান আর সোহেল রানা নিজেদের মধ্যে কিছুক্ষণ আলাপ করলো। তারা একটা ফাঁদ তৈরি করলো, যেখানে শত্রুরা নিজেদের অবস্থান ফাঁস করতে বাধ্য হবে। এদিকে তানিশা আতঙ্কে থাকলেও নিজেকে শক্ত করে নিচ্ছিল। সে জানে এই লুকিয়ে থাকা তার জীবনের অংশ হতে চলেছে, কিন্তু সে দুর্বল হয়ে পড়তে রাজি নয়। ওরা ভয় দেখাতে চাইছে, কিন্তু আমি ভয় পাবো না। আমিও এই খেলায় অংশ নেব। তবে কি তানিশা এবার মাঠে নামতে চলেছে? আরিয়ান কি পারবে শত্রুদের ফাঁদে ফেলতে? রাত গভীর, পুরো শহর নিশ্চুপ, কিন্তু অদৃশ্য এক যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে আরিয়ান আর তার টিম, অন্যদিকে সেই অজ্ঞাত শত্রুরা যারা ছায়ার মতো লুকিয়ে আছে। আরিয়ান, তোমার পরিকল্পনা কি কাজ করবে? শত্রুদের ভুল করতে বাধ্য করব স্যার। আমাদের টোপ ফেলতে হবে ঠিক জায়গায়। কিন্তু কেমন টোপ? ওরা এত সহজে ধরা দেবে না। ওরা আমাকে বারবার হুমকি দিচ্ছে, তাই না? তাহলে এবার আমি দেখাবো
আমিও ভয় পাই না। আরিয়ান নিজের মোবাইল বের করে একটা লিড নিউজ চ্যানেলে রিপোর্টারকে ফোন দিল। শুনুন, আপনাদের জন্য একটা বড় নিউজ আছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই টিভির পর্দায় বড় ব্রেকিং নিউজ ভেসে উঠল। আজ সন্ধ্যায় পুলিশের স্পেশাল ইউনিট ভয়ঙ্কর এক অপরাধ চক্রের সন্ধান পেয়েছে। সূত্র জানায় পুলিশের কাছে শত্রুদের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং খুব শিগগিরই বড় অভিযান চালানো হবে। এই খবর ছড়িয়ে পড়তে শহরের অপরাধ জগতে যেন একটা ঝড় বয়ে গেল। এদিকে অন্ধকারে কোথাও এক অজ্ঞাত জায়গায় কয়েকজন লোক এই খবর দেখে রেগে উঠল। ওরা কি আমাদের ফাঁদে ফেলতে চাইছে? না, বরং ওরা আমাদের পরীক্ষা করছে। আমাদের জানতে হবে ওদের হাতে আসলে কি তথ্য আছে। শত্রুরা এবার ভুল করতে বাধ্য হবে, কারণ এবার তারা নিজেরাই পুলিশের ফাঁদে পা দিতে যাচ্ছে। শহরের এক অজানা স্থানে, যেখানে আলো পর্যন্ত খুব কম পৌঁছায়, সেখানে কয়েকজন মুখোশধারী ব্যক্তি বসে আলোচনা করছিল। টেলিভিশনের স্ক্রিনে নিউজ রিপোর্ট চলছিল। ওরা বলছে আমাদের ব্যাপারে তথ্য আছে। কি তথ্য আছে? কে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো? এটা যদি সত্যি হয় তাহলে আমাদের দ্রুত কিছু করতে হবে। শান্ত হও, ওরা শুধু আমাদের পরীক্ষা করছে। এখন আমাদের পাল্টা চাল দিতে হবে। এদিকে পুলিশ সদর দফতরে আরিয়ান আর ওসি মাহফুজ পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। তার অপেক্ষায় ছিল কখন শত্রুরা তাদের ঢাল দেবে। হঠাৎ, স্যার, আমার কিছু সন্দেহজনক মুভমেন্ট ট্র্যাক করেছি। ওরা নড়ে চড়ে বসেছে। তাহলে আমাদের পরিকল্পনা সফল হচ্ছে। কিন্তু সাবধান থাকতে হবে। আমরা যদি একটুও ভুল করি তাহলে ওরা পালিয়ে যাবে। অন্যদিকে তানিশা এখনও আতঙ্কের মধ্যেই আছে, কিন্তু সে নিজেকে শক্ত করার চেষ্টা করছে। আরিয়ান তার নিরাপত্তার জন্য একজন সিক্রেট এজেন্ট ঠিক করেছে, কিন্তু সে জানে শুধু পাহারায় থাকলেই সমস্যার সমাধান হবে না। ঠিক তখনই তানিশার ফোন বেজে উঠল। আবার সেই নাম্বার। সে ধীরে ধীরে ফোন ধরল। ওপাশ থেকে ঠান্ডা কণ্ঠ ভেসে এলো। খুব চালাক হয়ে গেছো, তাই না? ভাবছো আমাদের ফাঁদে ফেলবে। এবার তুমি নিজের চোখেই দেখবে কিভাবে খেলা বদলায়। এরপরই ফোন কেটে গেল। ওরা কি কিছু করতে যাচ্ছে? হ্যাঁ, এবং এবার আমি ওদের শেষ করে দেব। আরিয়ান দৃঢ়কণ্ঠে বলল। শত্রুরা এবার কোনো বড় কিছু ঘটনার পরিকল্পনা করছে, এটা স্পষ্ট। তানিশার ফোনে হুমকি আসার পর থেকেই সবাই আরও সতর্ক হয়ে গেল। আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। শত্রুরা কিছু একটা করবেই। স্যার, আমরা কি এখনই অ্যাকশন নিব নাকি ওদের আরও অপেক্ষায় রাখবো? না, এবার আমরাই ওদের সময় বেঁধে দেব। এরপরে আরিয়ান তার মোবাইল বের করে সেই নাম্বারে মেসেজ পাঠালো, যেখান থেকে তানিশাকে হুমকি দেওয়া হয়েছিল। মেসেজ: খেলা এখনও শেষ হয়নি, এবার দেখা হবে সামনাসামনি। এটা কি ঠিক করছো আরিয়ান? ওরা আমাদের ভয় দেখাতে চেয়েছিল, এখন ওদের মনে ভয় ঢুকিয়ে দিতে হবে। এরপর প্রায় 1 ঘন্টা কেটে গেল। সবার মনে একটা অজানা আতঙ্ক কাজ করছিল। ঠিক তখনই, স্যার, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। শহরের পুরনো ডার্ক ইয়ার্ডের কাছে একটা বিস্ফোরক হয়েছে। বিস্ফোরণ? কেউ আহত হয়েছে? না, তবে ওখানে আমাদের কিছু লোক অনুসন্ধান চালাচ্ছিল। মনে হচ্ছে আমাদের ভয় দেখানোর জন্য ওরা এটা করেছে। এর মানে ওরা খুব কাছেই আছে। ঠিক আছে, এবার পাল্টা চাল দেওয়ার সময় হয়েছে। কিন্তু আরিয়ান কি পরিকল্পনা করছে? শত্রুরা কি এত সহজেই ধরা দেবে? ডক ইয়ার্ডের বিস্ফোরণের খবর আসার পরই পুরো টিম আরও সতর্ক হয়ে গেল। শত্রুরা সরাসরি আঘাত না করলেও তারা ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এবার আরিয়ান আর ভয় পাবে না, বরং তাদের নিজেদের অস্ত্রেই পরাস্ত করবে। আমাদের নিশ্চিত হতে হবে ওরা এই বিস্ফোরণ দিয়ে কি বোঝাতে চাইছে। স্যার, আমাদের সোর্স থেকে খবর এসেছে বিস্ফোরণের কয়েক মিনিট আগেই সেখানে এক কালো এসইউভি গাড়ি দেখা গিয়েছিল। কেউ একজন গাড়ি থেকে নেমে তাড়াহুড়ো করে ভেতরে ঢুকছিল। তাহলে এটা নিছক ভয় দেখানো নয়, ওরা কিছু পরীক্ষা করছিল। তুমি কি বলতে চাও ওরা আরও কিছু করার পরিকল্পনা করছে? ঠিক তাই, এবং এবার আমরা ওদের থামাবো। আরিয়ান দ্রুত একটি টিম প্রস্তুত করলো। তাদের লক্ষ্য একটাই, ডক ইয়ার্ডের আশেপাশে নজরদারি বাড়ানো এবং সন্দেহভাজনদের চিহ্নিত করা। অন্যদিকে শত্রুরাও থেমে নেই। শহরের এক অন্ধকার কক্ষে একটি আলো জ্বলছিল। সেখানে কয়েকজন লোক মানচিত্রের ওপর থাকা
মানচিত্রের ওপর মাথা গুঁজে পরিকল্পনা করছে। ওরা আমাদের চাপে ফেলছে, কিন্তু এবার আমরা এমন কিছু করব যাতে ওরা নিজেরাই ফাঁদে পড়ে। হ্যাঁ, এবার আঘাত আসবে এমন জায়গা থেকে যা ওরা কল্পনাও করতে পারবে না। ঠিক তখনই আরিয়ানের ফোনে আবার একটি মেসেজ এলো। মেসেজ: তুমি ভাবছো তুমি এক ধাপ এগিয়ে আছো, কিন্তু আসলে তুমি আমাদের খেলার বোর্ডের একমাত্র মোহরা মাত্র। এবার দেখবে শিকারকে আর শিকারীকে। স্যার, এটা তো একটা সরাসরি চ্যালেঞ্জ। ঠিক আছে, এবার আমি দেখাবো এই খেলার আসল চালক কে। শত্রুরা কি সত্যি আরিয়ানকে ফাঁদে ফেলার পরিকল্পনা করেছে, নাকি এবার তার পাল্টা চালে সব শেষ হয়ে যাবে? উইক ডক ইয়ার্ডের বিস্ফোরণের পর থেকে শহরের পরিস্থিতি থমথমে। পুলিশ এবং সিআইডি টিম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে, কিন্তু শত্রুরা যেভাবে খেলা চালাচ্ছে তাতে তাদের আসল উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। আরিয়ান, মেসেজটা কি বোঝাতে চাইছে? ওরা চাচ্ছে আমি যেন ভাবি ওরা এক ধাপ এগিয়ে আছে, কিন্তু আসলে আমি জানি ওরা আমাদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। তাহলে আমাদের এখন কি করা উচিত? ওদের বিশ্বাস করানো যে আমরা সত্যিই বিভ্রান্ত হয়েছি। এদিকে অপরাধীদের গোপন আস্তানায় ওদের প্রতিক্রিয়ায় কি পেয়েছো? হ্যাঁ, ওরা এখনও আমাদের মেসেজের অর্থ বোঝার চেষ্টা করছে। তাহলে সময় এসে গেছে, এবার আঘাত আনতে হবে ঠিক জায়গায়। ঠিক তখনই শহরের সবচেয়ে ব্যস্ত মার্কেট এলাকায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেল। বিস্ফোরণ! চারদিকে ধোঁয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ ছোটাছুটি শুরু করলো। খবর ছড়িয়ে পড়তেই পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে গেল। এটা কি হচ্ছে? ওরা কি এবার জনসাধারণের উপর হামলা শুরু করেছে? সকল ইউনিট সতর্ক থাকুন, সন্দেহভাজন যে কাউকে আটকে দিন। ঠিক তখনই আরিয়ান ধীরে ধীরে হাসতে লাগলো। তুমি হাসছো কেন? এত ভয়ানক একটা ঘটনা ঘটলো। কারণ এটা ওদেরই ভুল ছিল। তাহলে কি এই বিস্ফোরণের পেছনে কোনো লুকানো সূত্র রয়েছে, নাকি আরিয়ান আগে থেকেই কিছু জানতো? মার্কেট এলাকায় বিস্ফোরণের পর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং গোয়েন্দা সংস্থা পুরো এলাকায় ঘিরে ফেলেছে, কিন্তু বিস্ফোরণের কারণ এখনও অজানা। আমরা কোনো ক্লু পেয়েছি? এটা কি টার্গেটেড অ্যাট্যাক, নাকি সাধারণ আতঙ্ক সৃষ্টি করার জন্য? স্যার, বিস্ফোরণটা একটা ফাঁকা দোকানের ভেতর হয়েছে। সেখানে কেউ ছিল না, কোনো বড় ক্ষতি হয়নি। তাহলে কি ওরা শুধু ভয় দেখানোর জন্য এটা করলো? না, এটা শুধুই ডাইভারশন। মানে? ওরা আমাদের মনোযোগ এখানেই আটকে রাখতে চায়, যাতে আমরা ওদের মূল পরিকল্পনা বুঝতে না পারি। ঠিক তখনই আরিয়ানের মোবাইলে একটা ইনকামিং কল এলো। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা প্রাইভেট নাম্বার শো দেখাচ্ছে। কে বলছেন? তুমি আমাদের ফাঁদে পড়ে গিয়েছ সিআইডি অফিসার, এবার খেলা শুরু হলো। একই সময়ে শহরের অন্য এক প্রান্তে এক অজানা ব্যক্তি দ্রুত একটা গাড়িতে উঠে পড়ল। তার হাতে একটা ছোট্ট রিমোট ডিভাইস, যার লাল আলো জ্বলজ্বল করছে। এবার সত্যিকারের বিস্ফোরণ হবে আরিয়ান, এবার তুমি বাঁচতে পারবে না। আরিয়ানের মুখ গম্ভীর হয়ে গেল। ফোনের ওপাশের কণ্ঠ যতটা রহস্যময় ছিল ততটাই বিপজ্জনক শোনাচ্ছিল। তুমি যাই হও না কেন, তোমার খেলা এবার শেষ হবে। খেলা তো সবই শুরু হয়েছে অফিসার, এবার তুমি যদি পারো নিজেকে বাঁচাও। কলটা কেটে গেল। ঠিক সেই মুহূর্তে বিস্ফোরণ একটা বিকট শব্দে পুরো শহর কাঁপিয়ে দিল। চারদিকে ধোঁয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। সাইরেন বাজতে লাগলো। লোকজন চিৎকার করতে করতে পালাতে শুরু করলো। সব ইউনিট দ্রুত ঘটনাস্থলে যাও। এই বিস্ফোরণটা কোথায় হয়েছে? স্যার, এটা শহরের অন্যতম ব্যস্ত এলাকা। এটা অফিস বিল্ডিংয়ের সামনে। ওরা কি সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে? না, এটা আমাদের জন্য একটা ফাঁদ। আরিয়ান বুঝতে পারলো শত্রুরা তাকে টার্গেট করেই খেলাটা চালিয়ে যাচ্ছে। ওদের লক্ষ্য শুধু ভয় দেখানো নয়, বরং ধাপে ধাপে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে ওরা ওকে শেষ করতে পারবে। আমরা এখন কি করব আরিয়ান? সবচেয়ে আগে আমাদের জানতে হবে ওরা কোথা থেকে অপারেট করছে। স্যার, আমাদের ইনফরমার বলেছে শহরের পুরনো গুদামঘরের কাছে সন্দেহজনক কিছু লোক জড়ো হয়েছে।
তাহলে আর দেরি নয়, এবার ওদের আস্তানায় হানা দিতে হবে। আরিয়ান কি সত্যি শত্রুদের নাগাল পাবে, নাকি এটা আরও বড় কোনো ফাঁদ? শহরের পুরনো গোদামঘর এলাকাটা নির্জন, চারদিকে অন্ধকার, শুধু দূরে কয়েকটা ল্যাম্পপোস্টে ম্লান আলো জ্বলছে। আরিয়ান, সোহেল রানা, ওসি মাহফুজ এবং তাদের বিশেষ টিম পুরো এলাকা ঘিরে ফেলল। এটা নিশ্চিত ওদের আস্তানা। স্যার, আমাদের ইনফর্মার এখানে কিছু সন্দেহজনক লোককে দেখছে, কিন্তু কি? এখানে সব কিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে, যেন কেউ ইচ্ছে করে আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই ভেতর থেকে একটা শব্দ এলো, টিনের গায়ে ধাতব কিছু পড়ার আওয়াজ। সবাই দ্রুত কভার নিল। ওরা আমাদের উপস্থিতি বুঝে গেছে। ওরাও আমাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু একটা ব্যাপার ভুলে গেছি। কি ভুলে গেছে? আমি সহজে ফাঁদে পড়ি না। তারপরই আরিয়ান একটা ছোট রিমোট বের করলো। বোতাম টিপতেই গুদামের পাশের একটা দেওয়ালে ছোট্ট বিস্ফোরণ হলো। ধোয়ার সুযোগ নিয়ে আরিয়ান দ্রুত ভেতরে ঢুকে গেল। গুদামের ভেতর কয়েকজন মুখোশধারী লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তারা কোনো প্রতিরোধ করলো না। তুমি আসবে জানতাম, কিন্তু তুমি যা ভাবছো ব্যাপারটা তার চেয়েও অনেক বড়। ঠিক তখনই এক বিশাল পর্দা নামলো। পর্দার পেছনে যাচ্ছিল দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। একটা বিশাল স্ক্রিনে লাইভ ভিডিও ফুটেজ চলছে। সেখানে দেখা যাচ্ছে আরিয়ানের নিজের বাড়ি। এটা আমাদের বাড়ি, ওরা আমাদের ফ্যামিলিকে নজরে রেখেছে। এবার বোঝো খেলা কে খেলছে আর শিকার কে। মুখোশধারী কণ্ঠস্বর গম্ভীর আর আত্মবিশ্বাসী। বিশাল স্ক্রিনে আরিয়ানের বাড়ির লাইভ ফুটেজ দেখে পুরো টিম স্তব্ধ। ওরা আমাদের বাড়ির উপর নজর রাখছে, এর মানে কি? আমাদের ফ্যামিলি বিপদে পড়তে পারে, ওরা আমাদের এক ধাপ এগিয়ে। ওরা যাই করুক, আমি ওদের আসল উদ্দেশ্য বের করেই ছাড়বো। তুমি যদি সত্যি জানতে চাও তাহলে আমাদের বসের সাথে দেখা করো। তবে হ্যাঁ, দেখা করা মানেই মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ। এক মুহূর্তের জন্য চারদিকে পিনপতন নীরবতা। তারপর স্ক্রিনের ভিডিও বদলে গিয়ে আরেকটি জায়গায় ফুটেজ দেখালো। একটা অন্ধকার ঘর, যেখানে হাত পা বাঁধা অবস্থায় একজন বন্দী। এটা কে? আমাদের ইনফরমার। আরিয়ান বুঝতে পারল ওদের প্রতিপক্ষ এবার অনেক বড় চক্রান্ত সাজিয়েছে। ইনফরমারকে ধরে নিয়ে গেছে, বাড়ির ওপর নজর রাখছে, আর গেমটাকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তোমার সামনে এখন দুটো রাস্তা আরিয়ান। এক, তুমি ফিরে গিয়ে নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করো। দুই, তুমি এখানে থেকে আমাদের ইনফরমারকে বাঁচানোর চেষ্টা করো, কিন্তু মনে রেখো একটা বাঁচাতে গেলে আরেকটা হারাবে। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু তার মনের ভেতর ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছে। এখন সে কি করবে? পরিবারের দিকে যাবে নাকি ইনফরমারকে বাঁচাবে? এটা একটা ফাঁদ আরিয়ান, ওদের কথা শুনলে আমরা কিছুই করতে পারবো না। কিন্তু ইনফরমারকে ছেড়ে দেওয়ার মানে আমাদের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া। আমি দুটোই করব। একটা গভীর শ্বাস নিয়ে নিজের ভিতরে একটা সিদ্ধান্ত নিই। মানে? ওদের আমি ফাঁদে ফেলবো, এবার ওরা বুঝবে আমি কে। কিন্তু কি পরিকল্পনা করেছে আরিয়ান? শত্রুরা কি সত্যিই তার এক ধাপ এগিয়ে, নাকি এবার উল্টো ফাঁদে পড়বে ওরাই? আরিয়ান এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত একটা সিগন্যাল পাঠালো নিজের বিশেষ টিমকে। এবার চোখে বিস্ময়, কারণ এতক্ষণ ধরে ভাবছিল সবাই ফাঁদে পড়ে গেছে, কিন্তু আসলে আরিয়ানই ওদের ফাঁদে ফেলতে চেয়েছিল। আরিয়ান, তুমি কি করতে যাচ্ছ? খেলা উল্টে দেওয়ার সময় এসেছে। মুখোশধারীরা তখনও আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়েছিল। স্ক্রিনে তখনও আরিয়ানের বাড়ির লাইভ ফুটেজ চলছে। হঠাৎ করে ফুটেজ ঝাপসা হয়ে গেল। এটা কি হচ্ছে? সিগন্যাল কেটে গেল কেমন করে? আমার বন্ধুদের চিনতে পারো নাই, তাই তো? এবার আমাদের হ্যাকারের সাথে দেখা করো। ঠিক তখনই স্ক্রিনে নতুন একটা ফুটেজ ভেসে উঠল। সেখানে দেখা গেল মুখোশধারীদের নিজেদের আস্তানার বাইরের দৃশ্য। পুলিশ টিম চারদিক থেকে ঘিরে ফেলেছে। গেম ওভার বন্ধু। এ অসম্ভব। ঠিক সেই মুহূর্তে একটা শক্তিশালী বিস্ফোরণের শব্দে পুরো গুদাম কেঁপে উঠল। মুখোশধারীরা বোঝার আগে চারদিক ধোঁয়ায় ভরে গেল, আর তার আগে আরিয়ান ঝাঁপিয়ে পড়ল শত্রুদের দিকে। সবাই সাবধান, আমরা ওদের পুরোপুরি আটকাবো। আরিয়ান, ইনফরমার কোথায়? আরিয়ান চোখ চালিয়ে খুঁজতে লাগলো ইনফরমারকে। এক কোনায় একটা চেয়ারে বাঁধা অবস্থায় সে বসে আছে।
দ্রুত দৌড়ে গিয়ে ওর দড়ি খুলে দিল। ওরা তোমার জন্য অপেক্ষা করছিল, এটা আসলে একটা ফাঁদ। ঠিক তখনই গুদামের ছাদ থেকে লাল আলো জ্বলে উঠল। কিছু একটা সক্রিয় হয়ে গেছে। বোম অ্যাক্টিভ হয়েছে। সবাই দ্রুত বের হও, এটা শেষ খেলা। কিন্তু আরিয়ান কি সবাইকে নিরাপদে বের করতে পারবে, নাকি শত্রুরা আসলেই ওকে ধ্বংস করার জন্য চূড়ান্ত পরিকল্পনা করে রেখেছে? গুদামের ভেতর লাল আলো জ্বলছে, যার মানে হলো বোম অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আশেপাশের দেওয়ালে ছোট ছোট ডিসপ্লেতে টাইমার চলছে। সময় মাত্র 2 মিনিট 30 সেকেন্ড। দ্রুত বের হও, এখানে এক মুহূর্তও থাকা যাবে না। কিন্তু আরিয়ান তখনও স্থির দাঁড়িয়ে, চোখ তার চারপাশে ছোটাছুটি করছে। ইনফরমারকে উদ্ধার করা হয়েছে, কিন্তু এখন তার মনোযোগ অন্যদিকে। তুমি দেরি করলে ওরা আমাদের সবাইকে নিয়ে উড়িয়ে দেবে। আমি বের হব, কিন্তু তার আগে ওদের প্ল্যান শেষ করতে হবে। মুখোশধারী দুইজনও দৌড়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু আরিয়ান তাদের ধাওয়া করল না। সময় দ্রুত ফুরিয়ে আসছে। 1 মিনিট 45 সেকেন্ড। তুই আমাদের আটকাতে পারবি না। আমরা মারা গেলেও তোমাদের সাথে নিয়েই যাব। দেখা যাক। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে মুখোশধারী একটাকে সজোরে লাথি মারল। সে গিয়ে ধাক্কা খেল এক স্টিলের খুঁটির সাথে, কিন্তু দ্বিতীয় মুখোশধারী ওকে আক্রমণ করতে এলো। আরিয়ান, সময় নেই। বোম টাইমার 1 মিনিট 10 সেকেন্ড। ওদের প্ল্যানের শেষটা দেখতে চাই। হঠাৎই আরিয়ান খেয়াল করলো একটা ওয়্যারলেস ট্রান্সমিটারের আলো জ্বলছে। এর মানে কেউ বাইরে থেকে এই বিস্ফোরণ মনিটর করছে। ওদের বস কোথায়? সে তো তোমাদের সামনে এসে দাঁড়াবে না। আসল গেমস্টার সবসময় ছায়ার আড়ালেই থাকে। আরিয়ান বুঝতে পারলো এটা শেষ নয়, এই প্ল্যানের পেছনে আরও কেউ আছে। বোম টাইমার 30 সেকেন্ড। এখন সময় নেই, চলো এখান থেকে। আরিয়ান দ্রুত নিজের গায়ে থাকা একটা স্মল ট্র্যাকার দিয়ে মুখোশধারীদের লোকেশন ট্রেস করে নিল। তারপর সবাই দ্রুত গুদাম থেকে বের হয়ে গেল। বিস্ফোরণ, এক ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো গুদাম উড়ে গেল। ধোঁয়া, আগুন আর ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ল চারপাশে। সবাই নিরাপদে আছো? আমরা ঠিক আছি, কিন্তু মুখোশধারীরা? সবার চোখ বিস্ফোরিত, কারণ বিস্ফোরণের পর দেখা গেল মুখোশধারীরা কোথাও নেই। ওরা পালিয়ে গেছে। তাহলে কি সব শেষ? আরিয়ান ঠান্ডা গলায় বলল, এটা কেবল শুরু। গুদামের ধ্বংসস্তূপের চারপাশে ধোঁয়া আর আগুনের ছোট ছোট শিখা জ্বলছে। পুলিশের বিশেষ টিম ইতিমধ্যে এলাকা ঘিরে ফেলেছে, কিন্তু মুখোশধারীদের আর দেখা যাচ্ছে না। ওরা কিভাবে পালালো এত কড়া নজরদারির মধ্যেও? আমরা কি তাহলে আবার হারলাম? ওরা পালানোর প্ল্যান আগে থেকেই করে রেখেছিল, কিন্তু আমি কিছু একটা পেয়েছি। আরিয়ান পকেট থেকে ছোট একটা ট্রান্সমিটার বের করলো, যা মুখোশধারীদের গায়ে লাগানো ট্র্যাকার থেকে কপি করা হয়েছে। সে দ্রুত নিজের স্মার্ট ডিভাইসের সাথে কন্ট্যাক্ট করলো সেটাকে। স্ক্রিনে ভেসে উঠলো লাইভ লোকেশন। ওদের লোকেশন পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ওরা এত আত্মবিশ্বাসী ছিল যে ট্র্যাকার ডিটেক্ট করার কথাই ভাবেনি। তাহলে দেরি কেন? চলো ওদের ধরতে যাই। টিম দ্রুত গাড়িতে উঠে পড়লো। স্ক্রিনে দেখানো লোকেশন অনুযায়ী মুখোশধারীরা শহরের এক পরিত্যক্ত গুদামের দিকে যাচ্ছে। এবার কি ওদের গেম শেষ? না, এবার আমরা ওদের আসল বসের মুখোমুখি হব। অন্যদিকে অন্ধকার গুদামের ভেতরে মুখোশধারীরা ছুটে ঢুকলো। একজন লোক অপেক্ষা করছিল, যার মুখ দেখা যাচ্ছে না। তোমরা আবার ব্যর্থ হলে? স্যার, আরিয়ান আমাদের ফাঁদে ফেলেছিল, কিন্তু আমরা পালিয়ে এসেছি। ওই ছেলেটা এত সহজে পিছু হাঁটবে না, এবার ওকে ফাঁদে ফেলতেই হবে। আরিয়ানের টিম গন্তব্যে পৌঁছায়। গাড়িগুলো দ্রুত গুদামের সামনে এসে থামলো। চারপাশ নিস্তব্ধ, কেবল বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছে। এটা কি আরেকটা ফাঁদ? হতে পারে, কিন্তু এবার আমরা তৈরি। সবাই অস্ত্র তৈরি রাখো, কোনো ভুল করা যাবে না। আরিয়ান একবার স্ক্যান করলো গুদামের নকশা। সন্তোষজনক কিছুই নেই, কিন্তু ওর মনে খটকা লাগছে। হঠাৎ করেই ভেতরে কেউ নেই। কি? তাহলে ট্র্যাকার কি দেখাচ্ছিল? আমাদের শিকার এবার আমরাই হয়েছি। ঠিক তখনই চারপাশ থেকে গুলি শুরু হলো। আধারের মধ্য থেকে গুলি ছুটে এলো। সবাই দ্রুত কভার নিল। আমাদেরকে ঘিরে ফেলা হয়েছে। এবার দেখি কার ফাঁদ শক্তিশালী। গুলির বৃষ্টি, চারদিক থেকে গুলি আসছে, কিন্তু আরিয়ানের টিম এত সহজে হারার পাত্র নয়।
সবাই কৌশলীভাবে কাভার নিয়ে পাল্টা আক্রমণ শুরু করলো। ওরা ভেবেছিল ফাঁদে ফেললেই আমরা মারা যাব। ভুল ভাবনা। আরিয়ান, আমাদের শত্রু কিছু করতে হবে। এভাবে বেশিক্ষণ আটকে থাকলে পালানো কঠিন হয়ে যাবে। ওদের আসল টার্গেট আমাকে আটকানো, তোমাদের নয়। তাই আমাকে একবার সুযোগ দিতে হবে। মানে? আমি সামনে এগিয়ে গিয়ে ওদের বোকা বানাবো, আর তোমরা পিছন থেকে ওদের ঘিরে ফেলবে। আরিয়ানের ঝুঁকিপূর্ণ চাল। আরিয়ান নিজের বন্দুক কোমরে গুজে রেখে হাত উঁচু করে গুদামের দরজার দিকে এগিয়ে গেল। শোনো, আমি আত্মসমর্পণ করছি। আমাকে নিয়ে যা ইচ্ছা করো, কিন্তু আমার দলের কাউকে আঘাত দিও না। বুঝেছিলাম শেষ পর্যন্ত তুইও ভয় পাবি। একজন দীর্ঘদেহী লোক সামনে এলো। তার হাতে ভারী অস্ত্র, মুখের অর্ধেকটা স্কার্ফ দিয়ে ঢাকা। তোর এত চালাকি শেষ, এবার আমাদের বসের সামনে নিয়ে যেতে হবে তোকে। কিন্তু তুমি জানো না, আমিও তোমাদের জন্য একটা ফাঁদ পেতেছি। ঠিক তখনই ওসি মাহফুজ, সোহেল রানা এবং তানিশার নেতৃত্বে পুলিশের দল পেছন থেকে মুখোশধারীদের ঘিরে ফেলল। তোমরা পালানোর সুযোগ পাবে না, হাত তুলে দাও। এটা কিভাবে সম্ভব? আমি সবসময় এক ধাপ এগিয়ে থাকি। ধরা পড়ল মুখোশধারীরা, কিন্তু সকল মুখোশধারী ধরা পড়ল। তাদের অস্ত্র কেড়ে নেওয়া হলো, কিন্তু কিছু একটা ঠিক নেই। এরা সবাই আমাদের পিছনে ছিল। তাহলে গুদামের ভেতর কাকে অনুসরণ করছিলাম? ভিতরে কেউ না থাকলে ট্র্যাকার ভুল সিগন্যাল দিচ্ছিল কেন? ঠিক তখনই গুদামের এক কোণ থেকে হঠাৎ বিকট আওয়াজ। বিস্ফোরক! চারপাশে ধোঁয়া ছড়িয়ে গেল। কেউ কিছু দেখতে পাচ্ছে না। তোমরা ভাবছো এত সহজেই আমাদের জিতে দেবে? ভুল করছো। কে তুমি? তোমার আসল শত্রু। ধোঁয়ার আড়ালে রহস্যময় শত্রু। ধোঁয়া একটু পরিষ্কার হতে শুরু করলো। আরিয়ান দ্রুত চারপাশ বিশ্লেষণ করলো, কিন্তু কোথাও কাউকে দেখা যাচ্ছে না। ও কোথায়? কেবল আওয়াজই শুনতে পাচ্ছি। এটা কি আমাদের বিভ্রান্ত করার জন্য আরেকটা চাল? সবাই সতর্ক থাকো, মনে হচ্ছে ওরা কিছু একটা পরিকল্পনা করছে। অজানা ব্যক্তির উপস্থিতি প্রকাশ ধোয়ার মধ্য থেকে ধীরে ধীরে এক ছায়ামূর্তি বেরিয়ে এগিয়ে এলো। কালো পোশাকে ঢাকা, চোখে গভীর দৃষ্টি, ঠোঁটের কোণে একচিলটে বিদ্রুপের হাসি। আমি সেই ব্যক্তি যে তোমার প্রতিটা চাল আগে থেকেই জানে, আরিয়ান। তুমি আমাকে এত ভালোভাবে চিনো, কিন্তু আমি তোমাকে চিনি না। এটা সম্ভব নয়। তুমি আমাকে চিনবে খুবই শীঘ্রই। লোকটি পকেট থেকে ছোট একটা রিমোট বের করলো এবং বোতাম টিপতেই পুরো গুদাম কেঁপে উঠল। বিস্ফোরণ! আমরা কি ফেসে গেলাম? দ্রুত বের হতে হবে। সবাই পিছনের দরজার দিকে দৌড়াও। ভয়ঙ্কর বিস্ফোরণ। আরিয়ানের টিম দ্রুত বেরোনোর চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই বিস্ফোরণ। গুদামের বিশাল একটা অংশ ধসে পড়ল। ধুলো ঝড় উঠল চারিদিকে। শব্দের তীব্রতা সহ্য করা যাচ্ছে না। আমরা কি সবাই ঠিক আছি? আমরা ঠিক আছি, কিন্তু ও কোথায় গেল? অজানা শত্রুর গায়েব হয়ে যাওয়া বিস্ফোরণের পর যখন সবাই স্বাভাবিক হলো, দেখা গেল যে সে অজানা ব্যক্তি কোথাও নেই। ও আবারও পালিয়ে গেল। কিন্তু ও ছিল কে? কেন ও এত আত্মবিশ্বাসী? আমার মনে হচ্ছে ও আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে। ও ভাবছে ও আমাদের চাল বুঝতে পারছে, কিন্তু এবার আমিও ওকে অনুসরণ করব। ও জানতেই পারবে না। মানে? ও যখন আমাদের ফাঁদে ফেলতে চাইছিল, তখন আমি ওর ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সি ট্র্যাক করেছি। এবার ও যেখানে যাক, আমি ওর ছায়ায় হয়েই থাকবো। আরিয়ানের চোখে তখন এক অন্যরকম দৃষ্টি। শত্রু এবার পালিয়ে গেলেও তার দিন শেষ হয়ে এসেছে। তুমি কি বললে? তুমি ওর ট্রান্সমিটার ফ্রিকোয়েন্স ট্র্যাক করেছো? ঠিক তাই। ও যখন বিস্ফোরণ ঘটেছিল, তখনই আমি ওর সিগন্যাল ট্রেসিং শুরু করেছিলাম। ও যেখানে যাক, আমি ওর প্রতিটি পদক্ষেপ জানতে পারবো। মানে এবার শিকারী নিজেই শিকার হতে চলেছে। এটা ভালো কথা, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এই ব্যক্তি সাধারণ কেউ নয়। শত্রুর গোপন আস্তানার খোঁজ। আরিয়ান দ্রুত তার ডিভাইসে কিছু কমান্ড দিল। স্ক্রিনে ভেসে উঠল একটা লোকেশনের চিহ্ন। এটা তো শহরের বাইরে কোনো পরিত্যক্ত কারখানা। ওখানে ওর আস্তানা হতে পারে।
ঠিক তাই, আমরা দেরি করলে ও আবার আমাদের থেকে এক ধাপ এগিয়ে যাবে। এখনই বের হতে হবে। আমার টিমকে জানাচ্ছি, আমরা পুরো এলাকা ঘিরে ফেলবো। শত্রুর মুখোমুখি হওয়ার প্রস্তুতি। সবার প্রস্তুতি শেষ হতে বেশি সময় লাগলো না। আধুনিক অস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট এবং স্পেশাল ইউনিট নিয়ে তারা রওনা দিল। এই লোকটা এত ভয়ঙ্কর কেন? এর পেছনে বড় কোনো গ্যাং থাকতে পারে। আমি শুধু নিশ্চিত হতে চাই এটা আমার পুরনো কোনো শত্রু কি না। মানে তুমি মনে করেছো এটা তোমার পরিচিত কেউ? আমার মনে হচ্ছে আমি ওকে চিনি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। পরিত্যক্ত কারখানায় অভিযান। গাড়িগুলো বিশাল একটা পরিত্যক্ত কারখানার সামনে এসে থামলো। চারিদিক নিস্তব্ধ, যেন কোনো প্রাণের অস্তিত্ব নেই। সব ইউনিট সতর্ক, কেউ যেন তাড়াহুড়ো না করে। এটা একটা ফাঁদও হতে পারে। আমারও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। ভেতরে প্রবেশ। আরিয়ান সবার সামনে থেকে ভেতরে প্রবেশ করলো। কারখানার ভেতরটা অন্ধকার, শীতল বাতাস বইছে, ধুলো জমে আছে, কিন্তু মেঝেতে পায়ের ছাপ স্পষ্ট। এখানে কেউ ছিল, এবং খুব বেশি সময় আগে নয়। হঠাৎ একটা ভারী দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল। সবাই সতর্ক থাকো, আমরা ফেঁসে গেছি। শত্রুর ফাঁদ। ঠিক তখনই কারখানার ভেতরে একটা লাল আলো জ্বলে উঠল। চারপাশে স্পিকার থেকে সেই অজানা কণ্ঠস্বর ভেসে এলো। তোমরা মনে করেছিলে আমাকে ফাঁদে ফেলবে? বংরম, তোমরাই এখন আমার ফাঁদে পড়েছ। তুই যতই চালাক হ, এবার আমি তোর সামনে দাঁড়িয়ে তোকে ধ্বংস করব। সেটা দেখা যাবে আরিয়ান, এবার খেলা শুরু হোক। আমাদের বের হতে হবে, ওরা আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলতে পারে। না, এখানেই আমাদের শেষ লড়াই হবে। কারখানার দরজাগুলো বন্ধ হয়ে গেল। কারখানার সব দরজা স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে গেল। লাল সতর্ক সংকেত জ্বলতে শুরু করলো। হঠাৎ ওপরের পাইপ লাইন থেকে ধোঁয়া বেরিয়ে চারপাশ ভরিয়ে দিল। এই ধোঁয়া, এটা তো সাধারণ ধোঁয়া নয়। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গ্যাস অ্যাটাক, সবাই মাস্ক পরে নাও। শত্রুর চালাকি। আরিয়ান দ্রুত তার পকেট থেকে ছোট একটা অক্সিজেন মাস্ক বের করলো এবং তার দলকেও সতর্ক করলো, কিন্তু ধোঁয়ার কারণে তাদের দৃষ্টিশক্তি কমে আসছিল। তোমরা যদি আমাকে ধরতে পারো তবে আগে ধোয়ার ঘেরাটোপ থেকে বের হও। সবাই নিচু হয়ে থাকো। এই গ্যাস উপরের দিকে জমছে, নিচের দিকে তুলনামূলক কম। আমাদের বের হওয়ার পথ বের করতে হবে। গুপ্ত দরজা ও নতুন চ্যালেঞ্জ। আরিয়ান চারপাশ খুঁজতে শুরু করলো। তার চোখ পড়ল দেওয়ালের এক কোণে পুরনো একটি গোপন দরজার উপর। দেখেছো, ওখানে একটা দরজা আছে। এটা লক করা। আমি এটা হ্যাক করার চেষ্টা করছি। সোজা বেরিয়ে যেতে দিচ্ছি ভেবেছ? এবার দেখো আমার আসল চমক। মৃত্যুর ফাঁদ। হঠাৎই কারখানার মেঝে কেঁপে উঠল। দেয়ালের পাশের কয়েকটি অংশ খুলে গেল, আর সেখান থেকে স্বয়ংক্রিয় বন্দুক বেরিয়ে এলো। সবাই আড়ালে যাও। এগুলো তো মেশিন গান, একবার ট্রিগার চাপ দিলেই শেষ। ও আমাদের ধ্বংস করতে চায়, কিন্তু আমি ওর ফাঁদে পড়ব না। দরজার কোড ব্রেক করতে আর মাত্র কয়েক সেকেন্ড লাগবে। দ্রুত করো, না হলে তোমাদের কারো দেহ আস্ত থাকবে না। উদ্ধার নাকি ধ্বংস? মেশিন গানগুলো গরম হতে শুরু করেছে, যে কোনো মুহূর্তে গুলি ছুটতে পারে। তানিশা দ্রুত কোড ইনপুট করে দিল। বিপ। গুপ্ত দরজার লক খুলে গেল। চলো সবাই ভিতরে যাও। ওরা গুলি চালাবে। সবাই ঢুকেছে। ঠিক তখনই ভয়ঙ্কর শব্দ করে মেশিন গানগুলো গুলি ছুটতে শুরু করলো। আমি ঢুকছি। আরিয়ান লাফ দিয়ে দরজার মধ্যে প্রবেশ করলো, আর ঠিক সেই মুহূর্তে দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। আমরা কি বেঁচে গেলাম? আমরা বেঁচে গেছি, কিন্তু এটা কেবল শুরু। এবার আমার পালা, এবার ওকে ধরতেই হবে। অজানা সুড়ঙ্গ পথ। গুপ্ত দরজা দিয়ে ঢোকার পর ওরা নিজেদের এক সংকীর্ণ সুড়ঙ্গ পথে দেখতে পেল। জায়গাটা স্যাঁতসেঁতে, দেওয়ালে শ্যাওলা জমে আছে, বাতাস ভারী, যেন অনেকদিন কেউ এখানে আসেনি। এটা কোথায় এসে পড়লাম আমরা? সম্ভবত এই কারখানায় কোনো পুরনো অংশ, কিন্তু এটা কোথায় গিয়ে শেষ হয় সেটা জানার একমাত্র উপায় হলো সামনে এগোনো। শত্রুর ফাঁদ নাকি মুক্তির পথ? আরিয়ান সামনের দিকে হাঁটতে শুরু করলো। হঠাৎ পায়ের নিচে কিছু একটা ঠেকলো হয়তো। সবাই থামো, নিচে কিছু একটা আছে।
এটা একটা প্রেশার সেন্সর। মানে? মানে যদি কেউ এটা চাপ দেয় তাহলে কিছু একটা সক্রিয় হয়ে যাবে, হয়তো বিস্ফোরণ, না হয় অন্য কোনো ফাঁদ। ও আমাদের বেরোনোর পথেও ফাঁদ পেতে রেখেছে। এই সুড়ঙ্গের ভিতরে আরও কতটা ফাঁদ আছে কে জানে। কৌশল ও সাবধানতা আরিয়ান তার ছোট একটি ডিভাইস বের করলো। এটি একটি ছোট ইনফ্রারেড সেন্সর ডিটেক্টর, যা লুকানো ফাঁদ শনাক্ত করতে পারে। আমি আগে যাচ্ছি, সবাই সাবধানে আমার দেখানো পথ ধরে আসবে। ভালো বলেছ, একটু বুদ্ধি খাটালেই সব কিছু সম্ভব। প্রথম ফাঁদের মুখোমুখি আরিয়ান সাবধানে সামনে এগোলো। প্রতিটি পদক্ষেপ মেপে মেপে ফেলছিল, কিন্তু কিছুদূর যাওয়ার পর ক্লিক একটা শব্দ হলো। এবার কি হলো? আমরা আরেকটা ফাঁদে পড়ে গেছি। কিসের ফাঁদ? আরিয়ান ওপরের দিকে তাকিয়ে দেখলো ছাদের একটি নির্দিষ্ট জায়গা সামান্য কাঁপছে। ও না, এটা তো। ধপ, একসঙ্গে ছাদের অনেকগুলো ভারী লোহার কাটা নিচের দিকে নেমে আসতে শুরু করলো। সাবধানে, মাথা নিচু করো। এই সুড়ঙ্গ যেন একেবারে মৃত্যুর খাঁচা। বেঁচে ফেরা ও সামনে এগোলো সৌভাগ্যক্রমে। আরিয়ান এবং তার দল দ্রুত নিচু হয়ে পড়ে এবং অল্পের জন্য সেই কাঁটা থেকে বেঁচে যায়। এগুলো এত নিখুঁতভাবে সেট করা, ও আসলেই আমাদের মারতে চায়। আমাদের ভয় পেলে চলবে না, সামনে আরও বিপদ আছে। শত্রুর আস্তানার সংকেত। সুড়ঙ্গের শেষ মাথায় এক আলোর রেখা দেখা গেল। ওখানে কিছু একটা আছে, সম্ভবত বেরোনোর পথ। দ্রুত চলো, কিন্তু সাবধানে। নতুন চ্যালেঞ্জ। আরিয়ান ধীরে ধীরে সেই আলোর উৎসের দিকে এগিয়ে গেল, কিন্তু দরজা পার হওয়ার আগেই বিপ 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 একটা সতর্ক সংকেত বেজে উঠল। এটা আবার কি? অভিনন্দন, তোমরা আমার সুড়ঙ্গের ফাঁদ পার হতে পেরেছ, কিন্তু এবার তোমাদের সামনে আসল পরীক্ষা। আমরা প্রস্তুত। তুমি যত চালাকি করো শেষ পর্যন্ত ধরা পড়বেই। দেখা যাক কে শেষ হাসি হাসে। নতুন ফাঁদের শুরু। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। দেয়ালগুলোর ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেন কিছু একটা সক্রিয় হয়েছে। এবার আবার কি? সবাই সতর্ক থাকো, কিছু একটা ঘটতে চলেছে। ঠিক তখনই সামনের দরজাটা হঠাৎ বিশাল এক ইস্পাতের শিল্ড দিয়ে বন্ধ হয়ে গেল। সেই সঙ্গে পেছনের পথও বন্ধ হয়ে গেল একটা লোহার গ্রিলে। আমরা তো ফেঁসে গেছি। না, এখানেও একটা উপায় আছে। ঘড়ির কাঁটা চলছে। সামনের দেওয়ালে একটা বিশাল ডিজিটাল ঘড়ি জ্বলজ্বল করছে। সময় দেখাচ্ছে 5টা। ও না, এটা কি? ঠিক ধরেছ, 5 মিনিটের মধ্যে যদি তোমরা এই ঘর থেকে বের হতে না পারো তবে কি? এই পুরো ঘরটা বিস্ফোরিত হবে। বাজে কথা, আমরা এর মধ্যে থেকে বের হবই। বুদ্ধি খাটানোর সময় আরিয়ান দ্রুত চারপাশ পরীক্ষা করতে লাগলো। দেওয়ালের একপাশে ছোট্ট একটা কন্ট্রোল প্যানেল রয়েছে। এখানেও একটা উপায় আছে। তাহলে দেরি কিসের? কোড ব্রেক করো। এখানে তো কোনো কেউ নেই। হতেই হবে, শত্রু নিশ্চয়ই কোনো না কোনো সংকেত লুকিয়ে রেখেছে। পুরনো সংকেত। আরিয়ান প্যানেলের গায়ে হাত বুলিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। হঠাৎ তার চার চোখে পড়লো দেওয়ালের ওপর কিছু ক্ষুদ্র চিহ্ন খোদাই করা হয়েছে। এই তো, এটা একটা প্যাটার্ন। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আর মাত্র 2 মিনিট বাকি। শান্ত থাকো, আমি কোডটা বুঝতে পারছি। শেষ মুহূর্তের উদ্ধার। আরিয়ান দ্রুত কোড ইনপুট দিতে লাগলো। প্রথমবার চেষ্টা করলো, কিন্তু দরজা খুললো না। এটা তো কাজ করলো না। সময় শেষ হয়ে আসছে। একটু শান্ত হও, আরেকবার চেষ্টা করি। দ্বিতীয়বার চেষ্টা করার পর হঠাৎ প্যানেলের আলো সবুজ হয়ে গেল। বিপ, দরজাটা ধীরে ধীরে খুলে গেল। চলো তাড়াতাড়ি বেরো। নতুন রহস্যের মুখোমুখি। দরজার ওপাশে একটি বিশাল হলরুম, আর সেখানেই প্রথমবারের মতো দেখা গেল একটা কালো মুখোশ পরা লোক দাঁড়িয়ে আছে, হাতে পিস্তল। অভিনন্দন, তোমরা আমার পাত পেরিয়ে এসেছো, কিন্তু খেলা তো এখনো শেষ হয়নি। তুমি কে? আমার পরিচয় জানার দরকার নেই, শুধু জানো আমি তোমাদের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছি। এবার তোকে ধরতে দিতেই হবে। ধারার চেয়ে বেশি আমাকে বাঁচিয়ে রাখতে পারবে তো? লোকটা একটা সুইচ টিপল, আর পুরো হলরুমের চারপাশে লাল আলো জ্বলে উঠল। নতুন কোনো ফাঁদ? দেখা যাক এবার তোমরা কিভাবে বাঁচো। অজানা মুখোশধারী সুইচ টিপতেই পুরো হলরুম লাল আলোয় ভরে গেল। দেওয়ালের মধ্যে থেকে লুকানো অস্ত্র বেরিয়ে এলো।
ছাদের কোণায় ছোট ছোট লাল বিন্দু নড়ে উঠল, যেন স্নাইপার লেজার টার্গেট করছে। এই তো গেলাম। এগুলো অটোমেটিক গানস। আমরা কি তাহলে একটা মৃত্যুকূপে ঢুকে পড়েছি? শান্ত থাকো, পালানোর পথ আছে, শুধু খুঁজতে হবে। ট্র্যাপ অ্যাক্টিভেটেড। হঠাৎই কানের কাছে একটা যান্ত্রিক আওয়াজ শোনা গেল, ক্লিক। সঙ্গে সঙ্গে ছাদের দিক থেকে আগুনের গুলির ঝড় নেমে এলো। আহ, মরতে চাই না আমি। এ থেকে বেরোনোর উপায় কি? দেখে তোমরা কতক্ষণ টিকতে পারো। পালানোর পথ। আরিয়ান দ্রুত চারপাশ পর্যবেক্ষণ করলো। দেয়ালের এক কোণে একটা সরু রেলিং দেখা গেল, যেটা সম্ভবত একটা গোপন দরজার দিকে যাচ্ছে। ওই রেলিং ধরে যেতে হবে, সবাই দ্রুত আসো। কিন্তু গুলি চলছে। সঠিক টাইমিংয়ে দৌড়াবে, আর একটা গুলি চালানোর আগে নিরাপদ জায়গায় পৌঁছে যাবে। জীবন মরণের লড়াই। আরিয়ান প্রথমে ঝাঁপ দিল, ঠিক গুলির আগে স্লাইড করে একটা কভার নিল। তারপর সোহেল রানাও একইভাবে দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় চলে গেল। এবার আমি যাব। তা তুমি পারবে তো? আমি কি এতটাই দুর্বল মনে হয়? তানিশা দ্রুত দৌড় দিল, কিন্তু হঠাৎ একটা গুলি তার স্কার্পের পাশ দিয়ে ছুটে গেল। উফ, আর একটু হলে। হ্যাঁ, এবার আমি আসছি। একজন অভিজ্ঞ পুলিশ অফিসারের মতোই মাহফুজ নিখুঁত টাইমিংয়ে সরে এসে নিরাপদ জায়গায় পৌঁছে গেল। শেষে বাধা দেয়ালের সেই সরু রেলিং ধরে সবাই এগিয়ে গেল আরিয়ার সামনে, কিন্তু দরজার সামনে যেতেই বিপ 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 একটা রোবোটিক ভয়েস শোনা গেল। গোপন দরজা খুলতে হলে সঠিক কোড ইনপুট করতে হবে। এটা তো বলনি। আমি জানতাম না। এখন কি করব? তোমাদের সময় শেষ হয়ে আসছে। কোড না জানলে দরজা খুলবে না। আমার পিছনে ফিরে গেলে নিশ্চিত মৃত্যু। কোড জানার কোনো উপায় নেই? কিছু একটা লেখা আছে, দেখতেই হবে। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আরিয়ান কি কোড খুঁজে বের করতে পারবে, নাকি সবাই এই মৃত্যুকূপেই আটকে পড়ে যাবে? ভাই কিছু করো, নইলে বুলেট ঝাঁঝরা করে দেবে। ওই লেখাগুলো কি বোঝাচ্ছে? দেখতে হবে, কিছু তো একটা সূত্র থাকবেই। গোপন সংকেত। আরিয়ান দ্রুত হাতে ধুলো ঝেড়ে দেওয়ালে লেখাগুলো পড়ার চেষ্টা করলো। সেখানে 4টি সংখ্যা স্পষ্ট ছিল, 7193। এটাই কি কোড? এটা আসলে কি বোঝায়? সময় নষ্ট করিস না, দিয়ে দেখ। আরিয়ান দ্রুত দরজার পাশের কিপ্যাডে 4টি সংখ্যা টাইপ করলো, 7193। ভুল কোড। একটা যান্ত্রিক আওয়াজ শোনা গেল, বিপ বিপ বিপ। ভুল কোড 3বার ভুল দিলে আত্মঘাতী মেকানিজম চালু হবে। হ্যাঁ, এখন কি হবে? এটাই যদি কোড না হয় তাহলে কি হতে পারে? একটু থামো, এই সংখ্যাগুলোর হয়তো অন্য মানে আছে। সংকেতের মানে কি? আরিয়ান মনে মনে বিশ্লেষণ করতে লাগলো। সংখ্যাগুলো যদি উল্টে করা যায় তাহলে হবে 3917। উল্টো করলে যদি কাজ করে? ট্রাই কর, কিন্তু ভুল হলে ঝুঁকি নিতেই হবে। আরিয়ান দ্রুত কিপ্যাডে টাইপ করলো। একটা হালকা বিপ শোনা গেল, তারপর দরজা ধীরে ধীরে খুলে গেল। নতুন বিপদ। আমরা পারলাম। আরিয়ান ভাই, আপনি জিনিয়াস। চলো, এখান থেকে বেরোতে হবে। সবাই দ্রুত দরজা পেরিয়ে ভেতরে ঢুকে পড়ল, কিন্তু সামনে যা দেখলো তা তাদের শ্বাস বন্ধ করে দিল। সামনে একটা বিশাল ট্যানেল, আর তার মাঝখানে অজস্র লেজার ট্র্যাপ। ভেবেছিলে এত সহজেই বেরিয়ে যাবে? এবার দেখো আসল খেলা। এইসব সিনেমার মতন জিনিস বাস্তবে কেউ ব্যবহার করে নাকি? শুধু সিনেমাতেই না, বাস্তবেও এইসব ট্র্যাপ ব্যবহার করা হয়। এগুলো ইনফ্রারেড লেজার, চোখে দেখা যায়, কিন্তু এর তীব্রতা এতটাই বেশি যে ছোঁয়া লাগলেই অ্যালার্ম বাজবে। শুধু অ্যালার্ম নয়, সঙ্গে সঙ্গে এখানে গ্যাস ছেড়ে দেবে বা স্বয়ংক্রিয় বন্দুক চালু হবে। পথ বের করতে হবে। আরিয়ান চোখ বন্ধ করে দ্রুত চিন্তা করতে লাগলো। এই লেজারের ফাঁদ থেকে বের হওয়ার একটাই উপায়, নিখুঁত শারীরিক সামর্থ্য আর পর্যবেক্ষণ ক্ষমতা। এটা পার হওয়া কি সম্ভব? সম্ভব, কিন্তু কঠিন। তাহলে প্রথম কে যাবে? আমি। প্রথম ঝাঁপ। আরিয়ান ধীরে ধীরে প্রথম লেজারগুলোর দিকে এগিয়ে গেল, নিচু হয়ে শরীর ঝাঁকিয়ে নিখুঁতভাবে এগিয়ে যেতে লাগলো। এ তো অ্যাথলেটিক পারফরমেন্স। কোথা থেকে শিখলি? ওর সম্পর্কে আমরা কিছুই জানি না, শুধু জানি ও ভয়ঙ্কর বুদ্ধিমান।
এটাই ওর সবচেয়ে বিপজ্জনক দিক। বিপদ ঘনিয়ে এলো। আরিয়ান প্রায় শেষের দিকে পৌঁছে গেছে, কিন্তু হঠাৎই পেছন থেকে একটা আওয়াজ এলো, টং। ওই, এটা কি করলাম? তুমি একটা মেটাল পাইপ লেজারের সাথে ধাক্কা লাগিয়েছো। রেড অ্যালার্ম বাজতে শুরু করলো। সিকিউরিটি ব্রিজ, সিকিউরিটি ব্রিজ। এবার তোমরা মরতে চলেছো। একটা সুযোগ। আরিয়ান দ্রুত চারপাশ দেখলো, বুঝতে পারলো যে তাদের হাতে মাত্র কয়েক সেকেন্ড আছে। দ্রুত ঝাঁপ দাও, আমি প্যানেল বন্ধ করার চেষ্টা করছি। তুমি কি নিশ্চিত? আর কোনো উপায় নেই। জীবন মৃত্যু সেকেন্ড গোনা। ওসি মাহফুজ, তানিশ এবং সোহেল ও রানা একে একে লাফ দিতে লাগলো। তাদের শরীর নিখুঁতভাবে লেজারের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে লাগলো। অন্যদিকে আরিয়ান ট্যানেলের একপাশে গোপন প্যানেলের হ্যাক করার চেষ্টা করছিল। তুমি পারবে না, এটা মিলিটারি লেভেলের এনক্রিপশন। দেখাই যাক কে জেতে। সময়ের বিরুদ্ধে যুদ্ধ। আরিয়ান দ্রুত হাত চালিয়ে গোপন প্যানেলে হ্যাক করার চেষ্টা করছে, আর অন্যদিকে লাল আলো ঝলকানি জানিয়ে দিচ্ছে যে সময় শেষ হয়ে আসছে। টাইমার শুরু। প্যানেলের স্ক্রিনে টাইমার শুরু হয়ে গেছে। 30, 29, 28, মাত্র 30 সেকেন্ড। যদি এর মধ্যে লেজার ডিফেন্স বন্ধ না করা যায়, তাহলে পুরো জায়গাটা বিস্ফোরণে উড়ে যাবে। আরিয়ান, সময় নেই। ভাই, কিছু বুঝতে পারছি না, কিন্তু তাড়াতাড়ি করো। চারপাশে লাল আলো এখনও ঝলসে উঠছে। দেওয়ালের পেছন দিকে আসা ধাতব আওয়াজ ক্রমশ স্পষ্ট হচ্ছে, যেন কোনো ভারী মেশিন বা লুকানো কিছু বেরিয়ে আসে। এবার তুমি নিজের সত্যতা জানবে আরিয়ান। আমার সত্য আমি নিজেই জানি না। শত্রুরা ঘনিয়ে আসছে। ঠিক তখনই দূর থেকে গাড়ির শব্দ শোনা গেল। আমরা কি ধরা পড়ে গেছি? সম্ভবত। প্রস্তুত হও। গাড়িগুলো দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। শেষ লড়াইয়ের জন্য দ্রুত প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। এবার কি করব? যুদ্ধ করব নাকি পালাবো? এটা নিশ্চিত যে ওরা আমাদের ধ্বংস করতে এসেছে। আমাদের পালানোর সুযোগ নেই। যদি বেঁচে থাকতে চাই তবে ছায়াঘাটি খুঁজে বের করতেই হবে। শত্রুর আগমন। গাড়িগুলো একে একে এসে থামলো। কালো পোশাক পরা লোকগুলো অস্ত্র হাতে গাড়ি থেকে বেরোলো। তাদের নেতা সামনে এসে দাঁড়ালো। তোমরা যথেষ্ট দৌড়ঝাঁপ করেছো, এবার সময় শেষ। ভাই, আমরা কি লড়াই করব? আমাদের বিকল্প নেই। সাবধান, শুরু হয়ে গেছে। লড়াই শুরু। দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়ে গেল। গুলি, বিস্ফোরণ, ধোঁয়া সব মিলিয়ে চারপাশে যুদ্ধক্ষেত্রের পরিবেশ সৃষ্টি হলো। আরিয়ান, পেছনের রাস্তা দিয়ে পালানোর পথ আছে। না, আমি এখানেই থাকবো। প্রজেক্ট ফিনিক্সের শেষ সত্য জানতেই হবে। বিশ্বাসঘাতকতা। ঠিক তখনই ওসি মাহফুজের পাশে দাঁড়ানো একজন হঠাৎই বন্দুক তুলে ধরল। তুমি এটা কি করছো? আমি আসল বিশ্বাসঘাতক। শত্রুরা আমাদের মধ্যেই ছিল। তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? তোমাদের কষ্ট করে ছায়াঘাটের সন্ধান দেওয়াই ছিল আমার কাজ। শেষ লড়াইয়ের প্রস্তুতি। লড়াই থেমে গেছে, কিন্তু সবার সামনে আরো বড় ধ্বংস আসতে চলেছে। এবার সময় এসেছে সব শেষ করার। চারপাশে নিস্তব্ধতা। ধোয়ার কুণ্ডলের মাঝে দাঁড়িয়ে আছে সবাই। বিশ্বাসঘাতকদের মুখে অদ্ভুত এক হাসি। আরিয়ান তার দিকে তাকিয়ে রইল। তুমি আমাদের মাঝে থেকেও শত্রুদের হয়ে কাজ করছো। আমার কাজ ছিল তোমাদের ছায়াঘাটি পর্যন্ত নিয়ে যাওয়া। এখন সব শেষ হয়ে যাবে। বিশ্বাসঘাতককে বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। হঠাৎ বিস্ফোরণ। ঠিক তখনই প্রবল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। দূর থেকে একটা গাড়ি এসে দ্রুতগতিতে থামলো। গাড়ি থেকে নামলো এক চেনা মুখ। এত মেজর রাকিব স্যার। তোমাদের কাজ শেষ হয়নি। প্রজেক্ট ফিনিক্স আসল সত্য এখনো জানা হয়নি। তাহলে আমাদের কি করতে হবে? ছায়াঘাটির ভেতর প্রবেশ করতে হবে। সেখানে প্রজেক্ট ফিনিক্স শেষ সূত্র লুকানো আছে। অন্ধকারের দিকে যাত্রা। সবাই প্রস্তুতি হয়ে ছায়াঘাটের দিকে এগিয়ে যেতে শুরু করলো, কিন্তু তারা জানে না সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সত্য, যা তাদের পুরো জীবন বদলে দিতে পারে। আরিয়ান, তানিশা, ওসি মাহফুজ এবং মেজর রাকিব ধীরে ধীরে ছায়াঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশ অন্ধকার, নিস্তব্ধ। সামনে কি অপেক্ষা করছে তা কেউ জানে না। এখানে কি প্রজেক্ট ফিনিশের শেষ সূত্র লুকানো? আমার বিশ্বাস এই ঘাটির মধ্যে এমন কিছু আছে যা আমাদের সব প্রশ্নের উত্তর দেবে। তারা সাবধানে পুরনো ধাতব দরজাটি ঠেলে ভেতরে প্রবেশ করলো। চারপাশ ধুলোময়। দেওয়ালে পুরনো কিছু নোটিশ ঝুলে আছে। সামনে কয়েকটি কম্পিউটার টার্মিনাল, যেগুলো অনেক দিনের পুরনো। এটা তো কোনো গবেষণাগার মনে হচ্ছে। এখানে কিছু তথ্য সংরক্ষিত আছে।
আমাকে একটু সময় দিন। অপ্রত্যাশিত তথ্য। আরিয়ান দ্রুত কম্পিউটারে হ্যাকিং করতে লাগলো। কয়েক মিনিট পর স্ক্রিনে ভেসে উঠল কিছু গোপন নথি। দেখো প্রজেক্ট ফিনিশের মূল পরিকল্পনাগুলো। এগুলো বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে কি লেখা আছে। এটা অসম্ভব। সত্য যা সবাইকে হতবাক করলো। সবাই আরিয়ানের দিকে তাকালো। সে ধীরে ধীরে বলল, প্রজেক্ট ফিনিক্সের মূল পরিকল্পনাই ছিল আমাদের মতো স্পেশাল এজেন্টদের ব্যবহার করে একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা। তারা আমাদের মস্তিষ্কে নিয়ন্ত্রণ বসিয়ে আমাদের দিয়ে নিজেদের কাজ করিয়ে নিচ্ছিল। তাহলে আমরা কি শুধুই পুতুল? এটা তো বিশ্বাসঘাতকতা। আমাদের অবিলম্বে এই তথ্য বাহিরে প্রকাশ করতে হবে। কিন্তু আমরা কিভাবে নিশ্চিত হব যে আমাদের মস্তিষ্ক এখনো তাদের নিয়ন্ত্রণে নেই? শেষ লড়াইয়ের ইঙ্গিত। একটা শীতল বাতাস বয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকালো। সামনে অপেক্ষা করছে শেষ লড়াই, যেখানে হয়তো বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না। প্রজেক্ট ফিনিক্সের আসল রহস্য উন্মোচিত হওয়ার পর আরিয়ান, তানিশা, ওসি মাহফুজ ও মেজর রাকিব জানল এই ষড়যন্ত্রের মূল হোতারা এখনও সক্রিয়। ছায়াঘাটি ধ্বংস না করা পর্যন্ত তারা মুক্ত হবে না। আমাদের হাতে বেশি সময় নেই, এই ঘাঁটি ধ্বংস করতে হবে। কিন্তু এখানে প্রচুর নিরাপত্তা বাহিনী আছে, তা আমরা কি পারবো? আমাদের চেষ্টা করতেই হবে। বিস্ফোরণের আগে সে যুদ্ধ ঘাঁটির ভেতর তখনই বিপদ সংকেত বেজে উঠল। চারদিক থেকে শত্রুরা তাদের ঘিরে ফেলল। শুরু হলো চূড়ান্ত লড়াই। এইবার দেখে নাও। একটার পর একটা গুলি, বিস্ফোরণ, ধ্বংসস্তূপের মাঝে আরিয়ান সামনে এগিয়ে গেল। সে কম্পিউটারে শেষ নির্দেশ দিল। টাইম বম্ব সেট হয়ে গেছে, এখান থেকে পালাতে হবে। সব শেষ। শেষ মুহূর্তে সবাই দৌড়ে বাইরে বেরিয়ে আসে। আরিয়ান রিমোট প্রেস করলো। বিস্ফোরণ। গোটা ছায়াঘাটি আগুনে ভস্মীভূত হয়ে গেল। প্রজেক্ট ফিনিক্স ধ্বংস হলো চিরতরে। শেষ সিদ্ধান্ত। এখন আমরা মুক্ত। এতদিনে আমাদের লড়াই সার্থক হলো। কিন্তু এরপর কি হবে? আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব। এটাই শেষ। আর কখনো এমন কিছু ঘটবে না। শেষ দৃশ্য। সবাই ধীরে ধীরে একে অপরকে বিদায় জানিয়ে নিজ নিজ পথে চলে গেল। আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়ল, যেন নতুন এক দিনের সূচনা।